দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্ব সাহিত্যের বাছাই করা কিছু গল্প ও স্বাধীনের নিজের লেখা কিছু গল্প দিয়ে সাজানো এই বিশেষ পরিবেশন। আপনারা শুনছেন স্বাধীন দি স্টোরি টেলার। রাত তখন প্রায় 2টো। শুনশান নীরবতার মধ্যে হঠাৎই হিমশীতল একটা স্পর্শে চমকে উঠল আরিয়ান। ভালো করে খেয়াল করতেই দেখলো তার ডান হাতটা নিজের গলা টিপে ধরার চেষ্টা করছে। ঘুম জড়ানো চোখে প্রথমে সে ভেবেছে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু না, হাতের মুঠোটা শক্ত হয়ে আসছিল আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। আতঙ্কিত হয়ে নিজের অন্য হাত দিয়ে সেটিকে টেনে সরালো। হাতটা যেন তার নিজের নয়, এক অচেনা সত্তা ভর করেছে তাতে। কয়েকদিন ধরেই এমন অদ্ভুত ঘটনা ঘটছে আরিয়ানের সাথে। তার ডান হাতটা যেন তার ইচ্ছার বিরুদ্ধেই কাজ করছে। কখনো সে নিজে নিজেই কাচের গ্লাস ফেলে দিচ্ছে, কখনো আবার টাইপ করার সময় ভুলভাল অক্ষর লিখছে। একবার তো গোসল করার সময় বালতির পানি তার নিজের মুখেই ছুঁড়ে মারল। আরিয়ান ভাবলো, এসব হচ্ছেটা কি আমার সাথে? আমার কি হ্যালুসিনেশন হচ্ছে, না এটা অন্য কিছু? একজন সাইকিয়াট্রিস্ট দেখালো সে। তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ শুনে ডাক্তার জানালো এই রোগটাকে এলিয়েন হ্যান্ড সিনড্রোম বলে। মস্তিষ্কের বিরল এক ত্রুটির কারণে এমনটা হয়, যেখানে মস্তিষ্কের একটি বড় অংশ শরীরের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু আরিয়ান অনুভব করলো এটা শুধু মস্তিষ্কের ত্রুটি নয়, এর পেছনে অন্য কোনো রহস্য আছে। দর্শক, স্বাগত জানাচ্ছি বিশ্ব সাহিত্যের বাছাই করা কিছু গল্প ও স্বাধীনের নিজের লেখা কিছু গল্প দিয়ে সাজানো এই বিশেষ পরিবেশন। আপনারা শুনছেন স্বাধীন দি স্টোরি টেলার। এরপর বেশ কিছুদিন কেটে গেল। এক রাতে আরিয়ান বিছানায় শুয়েছিল। হঠাৎ তার ডান হাতটা শূন্যে ভেসে উঠল। হাতটা বুক শেলফের দিকে ইশারা করছে। আরিয়ান খুব চেষ্টা করলো হাতটা নামিয়ে আনতে, কিন্তু আজকে কোনোভাবেই হাতটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডান হাতটা রীতিমতো আরিয়ানকে টেনে নিয়ে গেল বুক শেলফের কাছে। অনেকগুলো বইয়ের মাঝ থেকে সুন্দর বাধাই করা একটা ডায়েরি বের করে নিল। ডায়েরিটা আরিয়ানের বাবার ছিল। তার ব্যক্তিগত জিনিস কেউ ঘাটাঘাটি করুক, এটা আরিয়ানের বাবা মোটেও পছন্দ করতেন না। তাই কখনো বাবার এই ডায়েরিটা ধরা হয়নি। আরিয়ান অবাক হয়ে ডায়েরিটা খুলতে গেল, কিন্তু তার ডান হাতটা নিজেই পাতা উল্টাতে শুরু করলো। একটা নির্দিষ্ট পাতায় এসে হাতটা থেমে গেল, যেখানে একটি অদ্ভুত নকশা আঁকা ছিল। নকশার নিচে লেখা ছিল কিছু দুর্বোধ্য চিহ্ন। আরিয়ান লক্ষ্য করলো যখনই সে ডায়েরির ওই নকশার দিকে তাকাচ্ছিল, তার হাতটা তখন শান্ত হয়ে যাচ্ছিল, যেন নকশার সঙ্গে হাতের কোনো গভীর সম্পর্ক আছে। সে ডায়েরির পাতা ধরে দেখলো প্রতিটি পাতায় সেই একই নকশার বিভিন্ন অংশ আঁকা। আরিয়ান বুঝতে পারলো এই ডায়েরি তার বাবার কোনো গুপ্ত রহস্যের সূত্র। তার হাতটা শুধু তাকে সেদিকে নির্দেশ করছে। গভীর রাত, যখন চারদিক শান্ত, আরিয়ান ডায়েরিটা নিয়ে বসলো। তার ডান হাতটা নিজেই একটা কলম তুলে নিল এবং নকশাগুলোর উপর নিজের অজান্তেই কিছু আঁকতে শুরু করলো। ধীরে ধীরে নকশাগুলো একটি মানচিত্রের রূপ নিল। মানচিত্রের শেষে একটি জায়গা চিহ্নিত করা ছিল। এটা আরিয়ানদের গ্রামে তার বাবার কেনা পুরনো ধাঁচের একটি বাড়িকে চিহ্নিত করছে। আরিয়ানের বাবা একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন। ওনার কোনো একটা অ্যাসাইনমেন্টের জন্য তিনি এই বাড়িটি কিনেছিলেন। বাড়িটা কোনো এক সময় হিন্দুদের ছিল, তাই সেখানে এখনো ভাঙা একটা মন্দির আছে। সময়ের সাথে তা এখন কুঁড়ে ঘরে পরিণত হয়েছে। পরের দিন আরিয়ান সকাল সকাল গ্রামের দিকে রওনা হলো। তার ডান হাতটা যেন তাকে পথ দেখাচ্ছিল। গ্রামে পৌঁছে সে সময় নষ্ট না করে কুঁড়ে ঘরটার দিকে ছুটল। ভেতরে ঢুকে আরিয়ান দেখলো একটি ভাঙা মূর্তি আর কিছু পুরনো বইপত্র পড়ে আছে। তার হাতটা হঠাৎ করে একটি ভাঙা মূর্তির দিকে ইশারা করলো।
যার নিচে চাপা পড়েছিল একটি ছোট কাঠের সিন্দুক। সিন্দুকটা খুলতেই আরিয়ান দেখলো তার ভেতরে একটি স্ফটিকের গোলক আর কিছু প্রাচীন পুঁথি রাখা আছে। পুঁথিগুলোতে অদ্ভুত ভাষায় কিছু লেখা। আরিয়ানের ডান হাতটা স্ফটিকের গোলকটি স্পর্শ করলো। স্পর্শ করার সাথে সাথেই গোলকটি থেকে একটি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হলো এবং তার ডান হাতের উপর সেই আলোর আভা এসে পড়ল। মুহূর্তে আরিয়ানের মনে হলো তার হাতটা যেন আবার তার নিজের নিয়ন্ত্রণে ফিরে এসেছে। আরিয়ান দেখলো পুঁথির লেখাগুলো কেমন জীবন্ত হয়ে উঠছে। সে যতই মনোযোগ দিয়ে লেখাগুলো বোঝার চেষ্টা করলো, গোলকটি থেকে আরো শক্তিশালী আলো বিচ্ছুরিত হলো। আরিয়ান অনুভব করলো তার এলিয়েন হ্যান্ড সিনড্রোম থেকে মুক্তি মিলছে। সে বুঝতে পারলো এই হাতটি তার বাবার কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য তার কাছে এসেছিল। হাতটি ছিল একটি মাধ্যম যা তাকে গুপ্ত রহস্যের সমাধান করতে সাহায্য করেছে। আরিয়ানের বাবা একজন প্রত্নতাত্ত্বিক এবং গুপ্ত বিদ্যা চর্চাকারী ছিলেন। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর বুকে এমন কিছু প্রাচীন শক্তি লুকিয়ে আছে যা কোনো একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার করা গেলে অলৌকিক কিছু ঘটাতে পারে। আরিয়ানের বাবা একটি বিশেষ স্ফটিকের গোলক নিয়ে গবেষণা করছিলেন, যা প্রাণশক্তি গোলক নামেও পরিচিত ছিল। এই গোলকটির মধ্যে ছিল প্রাচীন এক শক্তির উৎস, যা সঠিকভাবে ব্যবহার করলে মানুষের মন ও শরীরের ওপর গভীর প্রভাব ফেলতে পারে, এমনকি অন্য কোনো সত্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতেও সক্ষম। বাবার ডায়েরিতে আঁকা নকশাগুলো ছিল মূলত সেই প্রাণশক্তি গোলককে সক্রিয় করার মন্ত্র এবং তার সাথে যুক্ত একটি মানচিত্র যা গোলকটি লুকানোর স্থান নির্দেশ করছিল। আরিয়ানের বাবা যখন এই গোলকের ক্ষমতা নিয়ে গবেষণা করছিলেন, তখন দুর্ভাগ্যবশত তার উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। গোলকের অতিরিক্ত শক্তি তার মস্তিষ্কের একটি অংশে প্রভাব ফেলে, যার ফলে তার হাত কিছু সময়ের জন্য তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু তিনি সেই রহস্য সমাধান করতে পারেননি। বাবার মৃত্যুর পর সেই অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য গোলকের অবশিষ্ট শক্তি আরিয়ানের মধ্যে এলিয়েন হ্যান্ড সিনড্রোমের মাধ্যমে প্রবেশ করে। আরিয়ানের ডান হাতটি আসলে তার বাবার অসম্পূর্ণ চেতনার একটি অংশ দ্বারা চালিত হচ্ছিল, যা তাকে সেই গোলকটি খুঁজে বের করতে এবং তা সক্রিয় করার জন্য নির্দেশ দিচ্ছিল। যখন আরিয়ান কুঁড়ে ঘরে সেই স্ফটিক গোলকটি খুঁজে পায় এবং অদ্ভুত ভাষায় লেখাগুলো দেখে, অর্থাৎ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে, তখন গোলকের প্রাণশক্তি আরিয়ানের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে। এই শক্তি তার মস্তিষ্কের সেই ত্রুটিযুক্ত অংশটিকে সারিয়ে তোলে এবং তার হাতকে আবার তার নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে। একই সাথে আরিয়ান তার বাবার অসম্পূর্ণ গবেষণার রহস্যও জানতে পারে, যে প্রাণশক্তি গোলক শুধুমাত্র নিরাময়ের জন্যই নয়, বরং ইতিবাচক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করলে মানুষের সুপ্ত ক্ষমতাকেও জাগিয়ে তুলতে পারে। আরিয়ান সেই প্রাণশক্তি গোলকটিকে আর গবেষণার জন্য ব্যবহার না করে সযত্নে মন্দিরের কাছেই রেখে দেয়, যেখানে এটি নিরাপদ থাকবে। সে বুঝতে পারে কিছু রহস্য উদ্ঘাটন করার চেয়ে গোপন রাখাই ভালো। আরিয়ান তার জীবনের সবচেয়ে বড় রহস্য সমাধান করে একটি নতুন উপলব্ধি নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।